আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এসএসসি 2028 ব্যাচ আপনারা অনেক অনেক ভালো আছেন, অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের অবশ্যই মন মানসিকতা আছে আজকের ক্লাসটা সম্পূর্ণ করার জন্য। তো আপনাদের হচ্ছে আমি আজকে দেখেন, এক ভাই আমাকে কমেন্ট করছেন যে আমার আসলে এই যে এই অধ্যায়টা খুব সমস্যা। নবম অধ্যায় নবম অধ্যায় আমি অবশ্যই জিজ্ঞেস করছি, তবে আমার যতটুকু ধারণা সে এসএসসি উচ্চতর গণিতের যে নবম অধ্যায়টা সেই অধ্যায়টার কথা বলছে। আমি হ্যাঁ, কারণ আমি যে এসএসসি লেভেলের যে ক্লাসটা নিচ্ছি, কোন ক্লাসটা আমি সঠিক মনে নাই। যাই হোক, অনেক কমেন্ট আছে, এগুলো আসলে মুশকিল মনে রাখা। তো কোন একটা এসএসসি স্টুডেন্টদের যে ক্লাস, ওইখানে আমাকে একজনে কমেন্ট করছেন। যেহেতু এসএসসির কমেন্ট বক্সে যেহেতু আপনি কমেন্ট করছেন, তার মানে অবশ্যই আপনি এসএসসি উচ্চতর গণিতের আপনি এসেছেন। এই সেম মানে কি হায়ার ম্যাথ। তো নবম অধ্যায় কিন্তু আমাদের আছে হচ্ছে সূচক ও লগারিদমীয় ফাংশন। এই অধ্যায়টা আসলে খুবই খুবই সহজ। আপনাদের আসলে এই অধ্যায়টা সিলেবাসে কি আসলেই আছে কিনা এটা আমি সঠিক জানি না। এটা মনে হয় আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষা যে হবে নবম শ্রেণীতে, এই অধ্যায় মানে আহ, না থাকারই কথা। এটা মনে হয় দশম অধ্যায়, মানে হ্যাঁ এরকম, যে আপনাদের বার্ষিক পরীক্ষায় থাকতে পারে। তো যেহেতু কমেন্ট করছেন মনে হয় আছে, তো আমি ট্রাই করতেছি আসলে এই অধ্যায়টা করার জন্য। এই অধ্যায়টা আসলে অনেকজনে আপনারা একটু ভয় পাবেন। তো জানেন আপনাদের কিন্তু এই এই বিষয়ের পর পঞ্চম অধ্যায়ের ক্লাস চলতেছে। পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ে আমি অলরেডি দুইটা ক্লাস আপলোড দিয়েছি, দুইটা। তো আমি যে কয়েকটা ক্লাস লাগে আমি সম্পূর্ণ অধ্যায় দিব। আজকে হচ্ছে আমি নবম অধ্যায় আলোচনা করব। আপনারা যদি কেউ হচ্ছে সাধারণ গণিতের যে সূচক লগারিদম অধ্যায়টা, অর্থাৎ চতুর্থ অধ্যায়টা যদি আপনারা একটু পড়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এই অধ্যায়টা একটু সহজ হবে। এই অধ্যায়টা কি হবে, মানে বুঝতে একটু সহজ হবে, আপনারা একটু সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ, যদি পড়ায় থাকতে হবে বিষয়টা এমন না। তো আমি একদম বেসিক থেকে আপনাদেরকে আলোচনা করে বোঝানোর ট্রাই করব। তো আপনারা আশা করি সম্পূর্ণ বুঝবেন। দেখেন, এটার নাম হচ্ছে সূচক। সূচক 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 এটা কি? সূচক মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার, শক্তি, বা হচ্ছে ঘাত, অনেকগুলা নাম আছে এটা। মানে একটা কিছুর পাওয়ার, এর পাওয়ার এখানে আমার এর পাওয়ার আমি 2 দিলাম, তাহলে এই 2 কে আমরা সূচকও বলতে পারি, পাওয়ারও বলতে পারি, শক্তিও বলতে পারি, ঘাতও বলতে পারি। যার যেটা খুশি, যার যেটা খুশি। এবং এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পির মানে, পির মানকে আমরা সূচকও বলতে পারি, পাওয়ারও বলতে পারি, শক্তিও বলতে পারি, ঘাতও বলতে পারি। মানে অনেকগুলা নাম আছে না এগুলার। আর নিচে যে থাকে এটাকে আমরা বেস, বেস, ভিত্তি, এগুলো আমরা আরো বিভিন্ন সময়, অনেক সময় আমরা নিকনেম দেই। মূলত নাম হচ্ছে আমরা বেস অথবা ভিত্তি বলতে পারি। নিচে থাকলে, যেমন এখানে নিচে কি আছে, এ আছে, নিচে যেটা থাকে ওটাকে আমরা বেস অথবা ভিত্তি বলতে পারি। আর উপরে যে থাকে ওটাকে আমরা সূচক, পাওয়ার, শক্তি অথবা ঘাত, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, তো এই যে আমার এই সূচক, পাওয়ার, শক্তি বা ঘাত যাই বলি না কেন, এটা আমাদের 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক, আরেকটা হচ্ছে ঋণাত্মক, অথবা হচ্ছে শূন্য। তাহলে আমার যে সূচক, এই সূচক আমার ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, জিরোও হতে পারে। এখন আমার অবশ্যই বুঝতে হবে যে ধনাত্মক হলে কি কি ঘটনা ঘটবে, ঋণাত্মক হলে কি কি ঘটনা ঘটবে, আর হচ্ছে আমার জিরো হলে কি ঘটনা ঘটবে। তো একদম বেসিক থেকে আমি আসলে আলোচনা করার ট্রাই করি। যার আসলে এই অধ্যায়টার প্রয়োজন, তারাই আশা করি ক্লাসটা সম্পূর্ণ করবেন। আর যার প্রয়োজন নেই, কিছু স্টুডেন্ট আছে ওর প্রয়োজন নাই এই অধ্যায়টা করার, বা এই অধ্যায় মানে ও সায়েন্সের স্টুডেন্ট না, ও কমার্সের স্টুডেন্ট, ও কি করবে, এই হায়ার ম্যাথের ক্লাসে ঢুকবে, ঢুইকা আজে বাজে কমেন্ট করবে। এগুলা কিন্তু খুব খারাপ একটা জিনিস। যার প্রয়োজন সে ক্লাসটা সম্পূর্ণ করবেন। আর অন্যদেরকে আমি
না আসতে আমি অনুরোধটা করি যে আপনারা আইসেন না ক্লাস করার জন্য, বা এখনো যদি এসে থাকেন তাহলে বের হয়ে যাবেন। তাহলে ধনাত্মক, যেমন ধনাত্মক বলতে আমার 1 2 3 4 এরকম এক্সট্রা, ঋণাত্মক বলতে -1 -2 -3 -4 এরকম বিষয়গুলো হতে পারে। আর জিরো তো এটা আপনারা বোঝেন, জিরো হবে। তো আমি জিরো দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে যদি কোনো একটা কিছু বেস আমার এ এ আছে, এখানে বেস, এখানে এ বলতে এখানে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, একটা পূর্ণ সংখ্যা হতে পারে, একটা ভগ্নাংশ হতে পারে, বা একটা ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, বেজে আপনার যে কোনো কিছু হতে পারে। পাওয়ারে যদি জিরো হয় তাহলে নিচে কত আছে সেটা আমার দেখার বিষয় না, উপরে যদি আমার জিরো হয় তাহলে অবশ্যই এটার মান আমার 1 হবে। তার মানে অবশ্যই মনে রাখবেন যে আমার যাই কিছু হোক না কেন, মানে নিচে যাই হোক না কেন, তার পাওয়ার যদি আমার জিরো হয়, তার পাওয়ার যদি আমার জিরো হয় তাহলে অবশ্যই এটার মান আমার 1 হবে। এটার মান কত হবে? 1 হবে। এখন এখানে একটা কথা আছে, কথাটা কি? আচ্ছা, সূত্রগুলো আমি সিরিয়াল ওয়াইজ আমি সবগুলো সূত্র লিখি। তো এটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আপনার এর পাওয়ার জিরো হবে, কিন্তু এর মান আপনার কখনো দেখেন এখানে একটা কথা অবশ্যই আপনার লেখা থাকবে, মানে এটা জিরোর পাওয়ার জিরো হওয়া যাবে না, মানে যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে আর মান 1 হয়। কিন্তু জিরোর পাওয়ার যদি জিরো হয়, মানে এর মান যদি শূন্যের সমান হয়, সেক্ষেত্রে কিন্তু এটার মান 1 হবে না, এটার মান হবে জিরো। পাওয়ার জিরো মানে হচ্ছে জিরো হবে, জিরোর পাওয়ার জিরো মানে কত হবে? জিরো। এই জিরো ব্যতীত যাই হোক না কেন, এটা ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, যাই হোক না কেন ওটার পাওয়ার জিরো দিলে ওটার মান আমার 1 হবে। একমাত্র জিরোর পাওয়ার জিরো দিলে ওটার মান কত হয়? জিরো হয়। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এই অধ্যায়টা কিন্তু আমাদের একদম বেসিক থেকে খুব সুন্দর করে বুঝতে হবে। তো এই অধ্যায়টা আসলে খুবই খুবই সহজ, এবং এই অধ্যায়ে আমাদের অনেক ম্যাথ আছে, বুঝতে পারছেন? অনেক ম্যাথ এই অধ্যায়ে আপনারা পাবেন, যে ম্যাথগুলো হচ্ছে কোনোদিন পরীক্ষায় আসে না, ওই ম্যাথগুলো শেখার কোনো প্রয়োজন নাই। তো ওইগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না, কারণ ওইগুলা দেখায় শুধু অযথা সময় নষ্ট করতে আমি চাই না। যেগুলো প্রয়োজন, যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো আসলে আমার শেখা প্রয়োজন, বা পরবর্তী ক্লাসে যেমন ইন্টারমিডিয়েটে আমার যে কনসেপ্টগুলো থেকে আমার ম্যাথ করতে হবে, বা যে কনসেপ্টগুলো আমার প্রয়োজন, ওই বিষয়গুলোই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তাহলে পাওয়ার জিরো এই জিনিসটা আপনারা বুঝছেন। এরপর পাওয়ার ঋণাত্মক হলে কি হবে? এর পাওয়ার -1 হতে পারে, -2 হতে পারে। আচ্ছা, -1 দিলে কি হবে, আর -2 দিলে কি হবে? এই দুইটা আপনাদেরকে আমি একটু বোঝাই, তাহলেই আপনারা বুঝে ফেলবেন। তো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটার জন্য আপনি করবেন কি, মাইনাসের জন্য আপনি একটা 1 দিবেন আর মানে একটা দাগ দিবেন, 1 দিবেন, একটা দাগ দিবেন। তাহলে এখন তাহলে মাইনাসের যে কাজটা, মাইনাসের কাজ হচ্ছে 1 এবং দাগ। তাহলে মাইনাসের কাজ যেহেতু আমি কইরা ফেলছি, তাহলে অবশ্যই একটা মাইনাস আর থাকবে না। মাইনাসের কাজ তো কইরা ফেলছি, তাহলে কি আর মাইনাস থাকবে? থাকবে না। তাহলে এর পাওয়ার কত হইলো? 1। এর পাওয়ার 1 দেওয়া আছে কথা, শুধুমাত্র এ লেখা কিন্তু সেম কথাই। তাহলে শুধুমাত্র কি লেখা সেম কথা? এ। ওইটা আমি নিচে লিখব। তাহলে এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/a। এটার দিকে আপনি একটু খেয়াল করেন, এখানে মাইনাস, মাইনাসের কাজ হচ্ছে 1 এবং একটা দাগ, মানে ভাগ চিহ্ন এটা। এখন যেহেতু আমি মাইনাসের কাজটা করে ফেলছি, তাহলে আপনি মাইনাসটা বাদ দিবেন। মাইনাস বাদ দিলে এর পাওয়ার কত থাকে? 2। এটা আপনি নিচে লিখবেন। আশা করি বোঝাইতে পারছি আমি যে পাওয়ার ঋণাত্মক হইলে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। আর পাওয়ার ধনাত্মক তো আমরা ছোট কাল থেকে দেখে আসতেছি, ক্লাস 6 7 8 পর্যন্ত আমরা দেখে আসছি। তো পাওয়ার ধনাত্মক হলে কি হয় সেটা আমরা খুব স্পষ্টভাবেই জানি। যেহেতু পাওয়ার জিরো হলে কি হয় বা ঋণাত্মক হলে কি হয় সেই জিনিসগুলো আমরা জানতাম না, সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা বোঝানোর ট্রাই করছি, আশা করি বুঝতে পারছেন। তো
এই হচ্ছে আমাদের, এখন যাব সরাসরি সূত্রের দিকে। এই সূত্রগুলো আমরা একটু লিখবো এবং হচ্ছে এই সূত্র যে কয়েকটা দিব আমি, এই সবগুলো সূত্র আপনি একটা জায়গায় নোট করার ট্রাই করবেন। এই সূত্রগুলো যে নোট করতে পারবেন সে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, আপনারা অবশ্যই অ্যান্সার করতে পারবেন। এবং আমার ক্লাস সম্পূর্ণ করতে হবে। এই সূচক লগারিদম অধ্যায়টা মানে যদিও 9.1 এবং 9.2 মাত্র দুইটা পয়েন্ট, কিন্তু এই দুইটা পয়েন্ট যদি আমি খুব ভালোভাবে এরকম বেসিক সহকারে এ টু জেড পড়াইতে চাই, আমার মিনিমাম 6টা ক্লাস লাগবে। কয়টা ক্লাস লাগবে আমার? 6টা ক্লাস লাগবে। এই যে 6টা ক্লাস আমি কিন্তু কি করি, আমার পড়ানোর ধরনটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি হচ্ছে একদম আগে হচ্ছে যত প্রকার বেসিক আছে এই বেসিক গুলো আমি একদম খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করি। যখন বেসিক গুলো একদম কভার হয়ে যায়, বেসিক আলোচনা সব শেষ হয়ে যায়, তখন হচ্ছে আমি ম্যাথ সলভ করাই। ম্যাথ সলভ করাই এবং প্রথম ক্লাসে আমি বলে দেই যে এই অধ্যায়টা আমার ডিউরেশন, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আমার এই কয় মিনিট করে হবে এবং সর্বমোট আমার এই কয়টা ক্লাস লাগবে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও কি করি, একদিন পর পর আপলোড করি। এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন। তাহলে এই অধ্যায়টা আমার কত কত মানে কয়টা ক্লাস লাগবে? 6টা ক্লাস লাগবে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 40 থেকে 45 মিনিট করে হবে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কতক্ষণ করে হবে? 40 থেকে 45 মিনিট। এর এভারেজ এরকম হবে আমাদের। এখন 45 মিনিটের কিন্তু বেশিও হতে পারে, আবার কমও হতে পারে, কিন্তু এভারেজ আর কি গড়ে আমার এতটুকু সময় লাগবে। আর হচ্ছে আমার 6টা ক্লাস লাগবে। এই 6টা ক্লাসের মাধ্যমে আমি শেষ করার ট্রাই করব। আর এই ক্লাসগুলো আমরা কত মানে কিভাবে দিব? এই ক্লাসগুলো হচ্ছে আমাদের সপ্তাহে মানে একদিন পর পর আর কি, একদিন পর পর আমি এই ক্লাসগুলো দেওয়ার ট্রাই করব। তো আসেন আপনাদেরকে এখন আমি সূত্রগুলো দিই। সূত্র 1 নম্বর হচ্ছে, দেখেন 1 নম্বর সূত্রটা কিন্তু একদম সহজ। এর পাওয়ার 1। 1 মানে কি? এটা যে দেওয়া যে কথা না দেওয়া কিন্তু সেম কথাই। পাওয়ারে 1 আর নিচে একটা ভগ্নাংশের হর, ভগ্নাংশের একটা হরে 1 দেওয়া যে কথা না দেওয়া কিন্তু সেম কথাই। আর পাওয়ারে 1 দেওয়া যে কথা না দেওয়া সেম কথাই। এটা হচ্ছে আমার প্রথম সূত্র। আশা করি প্রথম সূত্রটা আপনারা বুঝতে পারছেন। প্রথম সূত্রটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো হচ্ছে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আমি যাব হচ্ছে 2 নম্বর। 2 নম্বর সূত্রটা আছে, 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের এটা, আমি রিমুভ না করি। 1 নম্বর সূত্রটা দিছে, এবার 2 নম্বর। 2 নম্বর হচ্ছে এর পাওয়ার m আছে এবং এর পাওয়ার n আছে। মানে m এবং n এখানে দুইটা সংখ্যা, একও হতে পারে ভিন্ন হতে পারে। মানে দুইটাই 2 হইলো অথবা 3 হইলো, 4 5 যে কোনো কিছু, মানে দুইটা m এবং n সমানও হতে পারে অসমানও হতে পারে এবং দুইটা গুণনাকারে আছে। তাহলে দুইটার ভিত্তি অর্থাৎ বেস, দুইটার বেস অথবা ভিত্তি কিন্তু সমান। বেস অথবা ভিত্তি যেটাকে আমরা বলতেছি সেটা যদি সমান হয় এবং যদি গুণন আকারে থাকে, তাহলে এটা আমাদের পাওয়ারগুলো যোগ করে দিব। পাওয়ারগুলো কি করে দিব? যোগ করে দিব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বেসগুলা কি থাকবে? সেম থাকবে। তাহলে গুণন আকারে আছে যেহেতু পাওয়ারগুলো যোগ করে দিব। অনুরূপ ভাবে আপনারা মনে রাখবেন, যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ করে দিব। পাওয়ার কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে আপনারা অবশ্যই জিনিসটা খেয়াল করেন, গুণনের সাথে যোগের সম্পর্ক, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, বেস সেম থাকবে। যদি গুণন আকারে থাকে তাহলে পাওয়ার যোগ করে দিব, আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দিব। আচ্ছা, এখন এখানে আপনার কথা হচ্ছে এ হচ্ছে আপনার রিয়েল নাম্বার, এ হচ্ছে কি আপনার বিলংস টু আর দেওয়া। সূত্রের মধ্যে দেখবেন এ বিলংস টু, এই যে এফ
ইর মতো যে চিহ্নটা, ইর মতো এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। এটা আপনারা সেট ফাংশন যে অধ্যায়টা আছে ওইখানে আপনারা পাবেন। তাহলে এই যে বিলংস টু, এই বিলংস টু মানে হচ্ছে আর বলতে বোঝায় রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা অধ্যায়টা যদি আপনারা পড়ে থাকেন সাধারণ গণিত প্রথম অধ্যায়, কিন্তু এটা বাস্তব সংখ্যা অধ্যায় পড়ে থাকেন। বাস্তব সংখ্যা জিনিসটা কি? আপনার যে কোনো প্রকার সংখ্যা হতে পারে, যে কোনো প্রকার সংখ্যা হইলেই হচ্ছে ওটা বাস্তব সংখ্যা। যেমন একটা বাস্তব সংখ্যা হচ্ছে আবার দুই ধরনের হয়, মূলদ, অমূলদ। তাহলে আপনি ঘোরাফেরা যে সংখ্যাকে আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন ওটা মূলদ, আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না ওটা অমূলদ। তাহলে মূলদ এবং অমূলদ যত ভগ্নাংশ আছে, যত পূর্ণ সংখ্যা আছে, যত ধনাত্মক ঋণাত্মক সকল প্রকার সংখ্যা মিলিয়ে হচ্ছে আপনার রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। অর্থাৎ আপনি এখানে এর মান, অর্থাৎ এখানে যে আপনার এ আছে, এ আপনার যে কোনো প্রকার বাস্তব সংখ্যার মধ্যে থেকে একটা বাস্তব সংখ্যা আপনার হতে পারে। অর্থাৎ মূলত হতে পারে, অমূলত হতে পারে, ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে। পাওয়ার এরকম গুণাকারে থাকলে আপনি পাওয়ার গুলো যোগ করবেন, ভাগাকারে থাকলে পাওয়ার গুলো বিয়োগ করবেন। আচ্ছা, এরপর হচ্ছে ভাগের ক্ষেত্রে আবার একটা কথা এখানে বলে দিছে তারা, এটা আপনার গুণনের ক্ষেত্রে একদম পুরোপুরি ভাবে সত্য, ভাগের ক্ষেত্রেও এটা হবে। ভাগের ক্ষেত্রে ওইটাই হবে, মানে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু এখান থেকে আপনার জিরো বাদ যাবে, মানে এর মানটা জিরো হওয়া যাবে না। কারণ নিচে যদি জিরো হয়ে যায়, দেখেন এর মান যদি জিরো হয়, নিচে যেহেতু জিরো, মানে জিরোর পাওয়ার এন বলতে 2 3 4 দিলেন, মানে 4টা জিরো। সাপোজ জিরোর পাওয়ার 4, মানে 4টা জিরো আপনি গুণন করলেন, তাহলে কিন্তু আপনি জিরোই পাবেন। আর একটা ভগ্নাংশের হরে যদি জিরো হয়, একটা ভগ্নাংশের হরে যদি জিরো হয় তাহলে ওইটার কোনো মান থাকে না। হরে জিরো হলে ওইটার কোনো মান থাকে না। এ কারণে এটা যেহেতু একটা মান নির্ণয় করতে হবে, এই কথাটা বলা হচ্ছে যেখানে নিচে যে এ আছে তার মানে এর মানটা জিরো হওয়া যাবে না। এটা কিন্তু ভাগের ক্ষেত্রে। গুণনের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা না। গুণনের ক্ষেত্রে শুধু এ বিলংস টু আর, অর্থাৎ আর এর মানটা আপনার যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এরপর শূন্য ও ঋণাত্মক পূর্ণ সাংখ্যিক সূচক। তাহলে এই বিষয়টা আপনাদেরকে দেখায় যে 4 নম্বর একটা বেসিক হচ্ছে এর পাওয়ার এম এবং সম্পূর্ণের পাওয়ার হচ্ছে এন। দেখেন এর কিন্তু একটা পাওয়ার হচ্ছে এম, এম কি একটা পাওয়ার না? এখানে এম ও একটা পাওয়ার, আর সম্পূর্ণটার উপরে এন ও একটা কি পাওয়ার। এই দুইটা পাওয়ার কিন্তু পাশাপাশি আছে। তাহলে সূচক বলতেছে এই পাওয়ার গুলা যদি পাশাপাশি থাকে তাহলে এই দুইটা পাওয়ার আমরা কি করে দিব? গুণ করে দিব। মানে পাওয়ার যদি পাশাপাশি থাকে, পাওয়ার পাশাপাশি থাকলে আমরা পাওয়ার গুলো গুণ করে দিব। অর্থাৎ এম এবং এন গুণ করলে হয় আমার এম এন। তাহলে কি হবে আমার? এম এন। যেখানে এখানে পাওয়ার যে বলতেছে পাওয়ার, এই পাওয়ার গুলা কি হতে হবে? দেখেন এম এবং এন আপনি যাই বলেন না কেন এটা বিলংস টু এন হতে হবে। এন মানে কি? ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। যে কোনো ধরনের একটা স্বাভাবিক সংখ্যা হলেই চলবে, যে কোনো ধরনের একটা স্বাভাবিক সংখ্যা হলেই চলবে। ন্যাচারাল নাম্বার অর্থাৎ বাস্তব ন্যাচারাল নাম্বার। এই যে দেখেন আপনাদের হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায়টা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ন্যাচারাল নাম্বার অর্থাৎ ন্যাচারাল মানে কি? স্বাভাবিক।
স্বাভাবিক সংখ্যা। যাই হোক, এখানে একটু বোঝার বিষয় যে এখানে ন্যাচারাল নাম্বার, বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটা এখানে কিন্তু আপনাদের আসছে। তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো হতে পারে? যেমন 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, 2, 3, 5, 7 ইত্যাদি মূলদ সংখ্যা, তারপরে 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1, এদেরকে পরস্পর সহমৌলিক বলা হয়। তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাটা এখানে যে বিষয়গুলো বলতেছে, স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় একদম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা যে বিষয়গুলো আছে, অর্থাৎ এখানে এই পাওয়ারগুলো ঋণাত্মক হতে পারে না। এরকম মানে ওইখানে যে বিশ্লেষণটা বলছে, যদিও বইটা আসলে পুরোপুরি কারেক্ট না, মানে বই এটা বলছে কিন্তু আসলে এই শর্তটা কিন্তু অতটা গ্রহণযোগ্য না। কারণ এই দুইটা যদি আমাদের ঋণাত্মকও হয় সেক্ষেত্রেও কিন্তু চলবে, কিন্তু এই দুটার মধ্যে কোনো একটা যদি ঋণাত্মক হয়, এই দুটার মধ্যে যদি কোনো একটা ঋণাত্মক হয় সেক্ষেত্রে কিন্তু একটা শর্ত এখানে আসবে। সেই শর্তটা আসবে কি, এর মান 0 হওয়া যাবে না। তাহলে অবশ্যই কিন্তু বুঝতে হবে, শুধু আপনারা এতটুকু শিখে আসছে যে পাওয়ার পাওয়ার গুণন হয়ে যায়, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু লুকায়িত আছে। যেমন এই দুইটা গুণন করবেন, ঠিক আছে, গুণন করবেন, এতে কোনো আপনার সমস্যা নাই, কিন্তু এখানে যে শর্তটা, মূল যে শর্তটা আপনার অ্যাপ্লাই করতে হবে, এম এবং এন এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ঋণাত্মক হয়, যে কোনো একটা, যে কোনো একটা কি হয়, ঋণাত্মক হয়, তাহলে এখানে একটা শর্ত আসবে কি, শর্তটা হচ্ছে এর মান 0 হওয়া যাবে না। এর মান কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এই শর্তটা আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এটা যেহেতু বইয়ে আছে এটা আপনারা মনে রাখবেন, তবে এটা এতটা গ্রহণযোগ্য না। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে a ইনটু b, এটার পাওয়ার যদি n হয়, দেন দুইটা জিনিস গুণন আকারে আছে, a এবং b হচ্ছে গুণন আকারে আছে, এই সম্পূর্ণটার উপরে যখন আমি পাওয়ার n দিব, তার মানে হচ্ছে আমি এর পাওয়ার n দিব ইনটু b এর পাওয়ার n দিব। বুঝতে পারছেন জিনিসটা? মানে গুণন আকারে থাকলে আমরা পাওয়ার গুলো আলাদা আলাদা করে দিতে পারবো, যদি যোগ আকারে থাকতো তাহলে কিন্তু আমরা পাওয়ার আলাদা করে দিতে পারতাম না। যখন হচ্ছে গুণন আকারে থাকবে অথবা ভাগ আকারে থাকবে, তখন আমরা এই মানগুলো কি করতে পারবো, আলাদা করে দিতে পারবো। এরপর হচ্ছে আপনাদের এই বিষয়গুলো যখন আপনি মাথায় নিলেন, এরপর দেখেন আপনাদের পাওয়ার 0 দিলে কি হয়, পাওয়ার ঋণাত্মক দিলে কি হয়, এবং এগুলোর যে শর্তগুলো আছে, আশা করি এখন সবকিছু আপনারা কি করতে পারবেন। মানে এই যে বেসিক সূত্রগুলা, এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হয়, আর এই সূত্রগুলো আমরা ছোটকাল থেকেই জানি। এই সূচকের যে সূত্রগুলা, এই সূত্রগুলা কিন্তু আমরা একদম ক্লাস 6 থেকে, ক্লাস 6 7 থেকে আপনারা এগুলা কি করতে আসছেন, ব্যবহার করে করে আসতেছেন। তো আপনারা জানেন, আপনারা অবশ্যই কিন্তু এটা করছেন যে a স্কয়ার ইনটু a কিউব যদি হয় এটাকে এর পাওয়ার 5 লেখা যায়। আচ্ছা, এই ম্যাথটাকে কি করেন নাই বলেন তো? এটা সূচক যে অধ্যায়টা, এই অধ্যায়টা পড়ার আগে কিন্তু আপনারা করছেন। এই অধ্যায়টা কিন্তু আমাদের এই যে এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে না? বেস সেম ছিল, গুণন আকারে ছিল, আপনি পাওয়ার গুলা যোগ করে দিচ্ছেন, 2 আর 3 যোগ করে 5 হয়েছে। অবশ্যই বুঝতে পারতেছেন যে সূচকের যে বেসিক গুলা, এই বেসিক গুলা কিন্তু আমরা অনেক আগে থেকেই করে আসতেছি। তো যাই হোক, এখানে যে শর্তগুলো আছে এবং যে সূত্রগুলো আছে এগুলো আমরা অবশ্যই পারবো। এখানে আসলে অনেক উদাহরণ, এক যদি আপনারা খেয়াল করেন 196 পৃষ্ঠা আপনাদের একটু চেঞ্জ হতে পারে, তো আপনারা অবশ্যই দেখবেন এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো আসলে করে দেওয়া উচিত না। 2^5 × 2^6 আপনাদেরকে আমি একটু দেখাই, 2^5 × 2^6
এখানে দুইটার ভিত্তি কিন্তু ভিত্তি মানে বেস, অর্থাৎ নিচে যে থাকবে সে কিন্তু সেম আছে এবং গুণন আকারে আছে। আপনি কি করবেন, দুইটা থেকে একটা লিখবেন, এরপর যে পাওয়ারগুলো যোগ করে দিবেন, 5 আর 6 যোগ করলে হয় 11। এটাই আপনার অ্যান্সার, এটাই আপনার কি হবে, অ্যান্সার হবে। তো এরকম ভাগ আকারে থাকলে দেখেন পাওয়ারগুলো বিয়োগ করে দিচ্ছে। পাওয়ার যেমন ছোট গ নাম্বার আপনাদের একটু প্যাচ লাগতে পারে, দেখেন বইয়ে কিভাবে করা আছে সেটা আমাদের দেখার বিষয় না। 3 পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 পাওয়ার 5, আপনি কি করবেন, 3 পাওয়ার 3 থেকে 5 বিয়োগ করবেন, তাই তো? মূল সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এরকম হয়, আপনি 3 এর পাওয়ার দিবেন হচ্ছে 3 বিয়োগ 5, যেহেতু ভিত্তিগুলো সেম এবং ভাগাকারে আছে, আপনি 3 থেকে 5 বিয়োগ করবেন। আর 3 থেকে 5 বিয়োগ করলে কত হয়, মাইনাসের 2 হয়, মাইনাসের কিন্তু 2 হবে। এখন মাইনাসের কারণে 1 এবং দাগ মাইনাস বাদ দিলে হয় 3 এর পাওয়ার 2, আর 3 এর পাওয়ার 2 মানে হচ্ছে 9, 1/9, এটাই आंसर। অথবা 1/3 স্কয়ারও রাখা যাবে। তাহলে এই জিনিসটা আপনাদের একটু সমস্যা হইতো বলে আমি মনে করতাম, তো এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন। এরপর হচ্ছে যেহেতু ভাগাকারে আছে, বড় গ নাম্বার আপনি চাইলে পাওয়ার ঠিক করতে পারেন, 5 এর পাওয়ারও দিতে পারেন আলাদা করে, 4 এর পাওয়ার আলাদা দিতে পারেন, এই বিষয়গুলা। তো এবং এই যে উমো নাম্বার হচ্ছে দুইটাই কিন্তু পাওয়ার আছে, পাওয়ারগুলো পাশাপাশি থাকলে কি হয়, গুণন হয়, এই সূত্রগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক। তো আবার দেখেন উদাহরণ 2 এ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, শুধু যার পাওয়ার 0 হবে সেই জিনিসটা শূন্যের সমান হওয়া যাবে না, অর্থাৎ শূন্য হওয়া যাবে না। 7 এর পাওয়ার -1 দিলে কি হয়, 7 এর পাওয়ার -2 দিলে কি হয়। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, কোন একটা কিছু, কোন একটা সংখ্যা বা যে কোন একটা কিছু আপনার উপরেও যদি হয়, মানে আমি বলতে চাচ্ছি যে পাওয়ার যদি, পাওয়ার যেটা সূচক বলা হয়, এই সূচক বা পাওয়ার বা শক্তি, এটা যদি মাইনাস হয়, ওই মাইনাসকে বলা হয় ইনভার্স। কোন একটা কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, ওই মাইনাসটাকে বলা হয় ইনভার্স। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের 3 ইনভার্স 2, 3 ইনভার্স 2 হবে। তাহলে উদাহরণ 1 এবং উদাহরণ 2 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু আপনারা আশা করি করতে পারবেন। আরো 15 মিনিট ক্লাস নিব। উদাহরণ 3, এটা মনে হয় এখানে প্রমাণ করতে দেখাইছে যে এই সূত্রটা প্রমাণ করো, কিন্তু এরকম এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে, এই সূত্রের যে প্রমাণগুলা, এই প্রমাণগুলা কিন্তু পরীক্ষায় আসবে না। সুতরাং এই উদাহরণ 3, উদাহরণ 4, হ্যাঁ, এরপর হচ্ছে এরকম যে বিষয়গুলো আপনার দেওয়া আছে, এই যে দেখেন আপনাদের হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতিতে দেখা হচ্ছে যে বিভিন্ন কাজ দেওয়া আছে, এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সূত্র, এই কাজের মধ্যে হচ্ছে প্রত্যেকটা সূত্র দেওয়া আছে। বলছে যে তুমি যে সূচক করা দেয় সূত্রগুলো পড়ছো, এই সূত্রগুলো প্রমাণ করো, কিন্তু আমি এটা বলতে পারি যে এই সূত্রের প্রমাণ পরীক্ষায় আসবে না, সূত্রের প্রমাণগুলোর দরকার নাই, এগুলো শিখবেন না। উদাহরণ 5 এ আপনারা একটু আসেন। উদাহরণ 5 এ আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেমন 2 এর পাওয়ার 4 দিলে কত হবে, আর -2 এর পাওয়ার 4 দিলে কত হবে, আর -3 এর পাওয়ার 3 দিলে কত হবে। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করেন, তাহলে এই জিনিসটা আমাদের একটু খুব সুন্দরভাবে বুঝতে হবে যে 2 এর পাওয়ার 4 এটা আমরা আসলে কত আসে বা এটা আমরা কিভাবে বের করতে পারি। দেখেন কার পাওয়ার 4 আছে, 2 এর পাওয়ার, প্রথমটা খেয়াল করেন, 2 এর পাওয়ার 4 দেওয়া আছে, মানে আমরা 2 আমাদের লিখতে হবে, উপরে যেহেতু 4 আছে মানে 2 হচ্ছে আমরা 4 বার লিখব, 2 হচ্ছে আমরা 4 বার লিখব, লেখার পর আমরা গুণন চিহ্ন দেব সবগুলা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর একটা জিনিস এখানে মনে রাখবেন, এই যে যেহেতু -2, এই সম্পূর্ণটার উপরে কিন্তু পাওয়ার 4 আছে, তার মানে কি মাইনাসের পাওয়ারও 4 আছে, 2 এর পাওয়ারও 4 আছে।
এখন মাইনাসের পাওয়ার যদি একটা জোড় সংখ্যা হয়, মাইনাসের পাওয়ার 4 কি একটা জোড় সংখ্যা না? হ্যাঁ, একটা জোড় সংখ্যা। তো মনে রাখবেন মাইনাসের পাওয়ার যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে ওই মাইনাসটা থাকবে না, শুধু কি লিখবো 2 এর পাওয়ার 4 এটাই লিখবো। আর এটা মানে হচ্ছে আমাদের কত 16। কিন্তু দেখেন এই জিনিসটা আমি পরবর্তী লাইনে আবার রিপিট করছি, মাইনাসের পাওয়ার কিন্তু একটা বেজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার বেজোড় সংখ্যা হইলে ওই মাইনাসটা থাকবে। এখানে মাইনাসের পাওয়ার একটা জোড় সংখ্যা ছিল, মাইনাস ছিল না, 3 পাওয়ার 3। এটার মান কত হয় 3, আমাদের কত লিখতে হবে 3 বার লিখতে হবে, গুণন করলে হয় 27, অর্থাৎ মাইনাসের 27। আশা করি এই যে উদাহরণ 5 এর যে এই বেসিকগুলা আপনারা মুখস্থ অবশ্যই পারবেন। আমি যত প্রকার বেসিক আছে সম্পূর্ণ অধ্যায়টা আমি আজকে বেসিক আলোচনাটা 9.1 এর সকল বেসিক আলোচনা শেষ করার ট্রাই করতেছি। খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা চলতেছে, আপনারা সম্পূর্ণ ক্লাসটা করবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পাওয়ারের কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। যেমন এর পাওয়ার যদি রুট হয়, অবশ্যই রুটের নিচে কোন একটা জিনিস থাকতে হবে। মানে রুটের নিচে আমি অযথা একটা রুট দিলাম, তাহলে এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো কি থাকবে না, তখন মান থাকবে না। রুটের নিচে তো আমার কোনো কিছু নাই, রুটের নিচে কোনো কিছু আছে নাই, এই কারণে এটার কোনো মান নাই। আর যখন রুটের নিচে কোনো কিছু আছে তখন এই রুটের কোন একটা মানও আছে। রুটের নিচে কোনো কিছু নাই মানে রুটের কোনো মান নাই, শেষ। আর রুটের ভিতরে কোনো কিছু আছে মানে রুটের একটা মান আছে। রুটের মানটা হচ্ছে পাওয়ারে হাফ, রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, পাওয়ারে হাফ বসবে, পাওয়ারে হাফ বসাতে কথা, রুট লেখা সেম কথা। রুটের মান কত পাওয়ার হাফ, যখন রুটের নিচে কোনো একটা কিছু থাকবে। আর রুটের কিছু নাই, রুটের নিচে কোনো কিছু নাই, তাহলে আপনি কার পাওয়ার হাফ দিবেন? রুটের নিচে কোনো কিছু নাই, আপনি কার পাওয়ার হাফ দিবেন বলেন তো? এই কারণে বলা হচ্ছে রুটের নিচে কোনো কিছু না থাকলে সেক্ষেত্রে রুটের কোনো মান থাকবে না। তাহলে রুটের এই মানটা আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে এই দুটা জিনিস আপনারা একটু বোঝার ট্রাই করেন। আমি যে বিষয়গুলো বুঝাইতেছি প্রত্যেকটা বিষয় আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুব খুব কাজে লাগবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খাতায় নোট করতেছেন আশা করি। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা ব্রিলিয়ান্ট হতে চায় ওরা কিন্তু ঠিক একদম ক্লাসের শুরু থেকে নোট করতেছে, এবং আমি যে 6টা ক্লাস দিব ওরা 6টা ক্লাসই নোট করবে, ওরা 6টা ক্লাসই কি করবে নোট করবে। তাহলে এখানে এ রুটের ভিতরে এর পাওয়ার কত এম, বাইরে কত এন, তাহলে এটা হবে আমাদের এম ডিভাইডেড বাই এন। মানে উপরে একটা কিছু থাকতে হবে, রুটের উপরে আমার কোন একটা পাওয়ার থাকতে হবে, তাহলে ওই পাওয়ারটা আমরা নিচে লিখব। এখন উপরে কি এখানে কোনো পাওয়ার আছে? নাই। তাহলে আপনারা মনে করবেন যে তাহলে এম ডিভাইডেড বাই নিচে মনে হয় 1 দিতে হবে, তাহলে এটাই মনে হয় আমাদের অ্যান্সার। কিন্তু এটা কি আমাদের অ্যান্সার? এটা তো আমাদের অ্যান্সার না। উপরে যেহেতু কোনো কিছু যে যখন থাকবে তখন হচ্ছে নিচে যদি কোনো কিছু না থাকে, যেমন এরকম যদি হয়, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা এখানে 1 ধরে নেবেন, এটা লিখবেন এর পাওয়ার 1 ডিভাইডেড বাই এন, এরকম আপনি লিখতে পারেন, এরকম আপনি কি করতে পারেন লিখতে পারেন। কিন্তু যখন এখানে কোন একটা সংখ্যা দেওয়া আছে বাট উপরে দেওয়া নাই সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে এর পাওয়ার আপনি জানেন হচ্ছে 1/2, রুটের মান 1/2, এটার সাথে আপনার m গুণন হবে, অর্থাৎ এর পাওয়ার m/2 হবে। অর্থাৎ এখানে যদি কোনো কিছু না থাকে এটাকে আমরা 2 ধরে নিব, এটা হলো সহজ কথা। উপরে যদি কোনো কিছু না থাকে নিচে একটা সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা উপরে এটাকে 2 ধরে নিব, তাহলে আমরা m/2 লিখব। আর হচ্ছে উপরে নিচে দুটো সংখ্যা আছে তাহলে নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা হবে। আর হচ্ছে নিচে যদি শুধু কোনো কিছু না থাকে তো আমরা 1 ধরে নিব,
1/n লিখবো। এই যে মেকানিজমটা, এটা আপনাদের খুবই কাজে দিবে, এটা আপনাদের খুবই কাজে দিবে। এই তিনটা কনসেপ্ট আপনারা মনে রাখবেন। তো এখানে যে সূত্রগুলা বা বিষয়গুলা যেগুলো এখানে দেওয়া আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু দেখলেই বুঝতে পারবেন। তো মনে হয় না যে আর কোন একটা সূত্র প্রয়োজন পড়বে। দেখেন এখানে 4 কে রুট করলে কত হয়? 2 হয়। কিন্তু আমরা জানি কি প্লাস মাইনাস দেওয়া লাগবে। বইয়ে এগুলা ভুল করছে। বইয়ে বলছে যে 4 কে রুট করলে এটা -2 সমান হতে পারে না। এটা কোথায় লেখা আছে রে ভাই? এটা -2 সমান হতে পারবে না। এটা কি কোনো গ্রহণযোগ্য? এটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা আপনারা বিশ্বাস করেন না। এটা আপনার -2 হতে পারে, +2 হতে পারে। কারণ আপনি -2 পাওয়ার কি করবেন? এখানে রুট যদি ওই পাশে পাঠান, রুট ওই পাশে পাঠাইলে আপনার 4 ইকুয়াল কিন্তু -2 আসবে। যে -2 দিলে কি আপনার 4 আসে না? অবশ্যই তো আসে। তাহলে কেন -2 হবো না? এটা ভুল দেওয়া আছে। এটা বইয়ে কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে। তাহলে -2 মাইনাসের পাওয়ার একটা জোড় সংখ্যা, মাইনাস থাকবে না। 2 মানে হচ্ছে 4। মিলেই তো, না মিলার কি আছে? মিলেই গেছে অলরেডি। তাহলে আমরা একটা সঙ্গে বর্গমূল করে যে শুধু ধনাত্মক মান আসবে এটাই না, ঋণাত্মক মানও কি হবে? আমাদের গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এখানে উদাহরণগুলো আসলে খুব সুন্দরভাবে টিক দিয়ে রাখা উচিত। তো এখানে শেষের দিকে আমাদের কিছু উদাহরণ একটু ইম্পর্টেন্ট, যেমন উদাহরণ 8 কোথায়? উদাহরণ 8 অতটা ইম্পর্টেন্ট না। আপনারা হচ্ছে উদাহরণ 9 থেকে শুরু করবেন ম্যাথ করা। উদাহরণ 9 থেকে এই দিকে দেখি কোন পর্যন্ত আমাদের যাওয়া যায়। এগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট আর কি, মানে এগুলো আমি বলতেছি যে এই ম্যাথগুলো আমাদের আসতে পারে। উদাহরণ 9, হ্যাঁ, আপনারা হচ্ছে উদাহরণ 1 থেকে 8 পর্যন্ত যে উদাহরণগুলো আছে এগুলো আপনারা স্কিপ করবেন, এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। যদিও আমি 1 এবং 2 একটু বোঝানোর জন্য আমি দিচ্ছি, বাট ওইগুলা কিন্তু আমাদের ওইগুলা একদম সহজ ম্যাথ। আর এত সহজ ম্যাথ আসলে পরীক্ষায় আসবে না। আমাদের আসবে কি? আসবে হচ্ছে যে 9 নম্বর থেকে যে ম্যাথগুলো শুরু হয়েছে উদাহরণ 9 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমি কি করব? আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো আজকে হচ্ছে এই পর্যন্ত থাকবে আমাদের ক্লাসটা। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন হচ্ছে এই 9.1 এর আমরা কিছু ম্যাথ সলভ করার ট্রাই করব। দেখি মিনিমাম 5 থেকে 7টা ম্যাথ আমরা সলভ করার ট্রাই করব। মিনিমাম 5টা। একদম 5টা হচ্ছে 5 টাইপের, একই টাইপের 5টা না, 5 টাইপের 5টা আমরা সলভ করার ট্রাই করব। এবং আমরা অনেকটুকু আগে যাওয়ার চেষ্টা করব হচ্ছে আমরা এই 9.1 কভার করার জন্য। তো আজকের এই বেসিক ক্লাসটা মানে হচ্ছে সূচক ও লগারিদমের যে 9.1 এর যে বেসিক ক্লাসটা আমি নিলাম, যে বেসিকগুলো জানা থাকলেই আমাদের আসলে খুব সুন্দরভাবে আমরা ম্যাথ সলভ করতে পারি। তো এই যে এই বেসিক ক্লাসটা আপনাদের কাদের উপকারে আসছে বা কারা মানে 100% মধ্যে 100% মধ্যে কত পার্সেন্ট আপনারা বুঝতে পারছেন?
আপনারা যতটুকু বুঝতে পারছেন ওটাকে আপনারা 100-র মধ্যে কত দিবেন এটা আপনারা কমেন্ট করবেন। সাথে হচ্ছে আমি যে আপনাদেরকে বুঝাইছি এই বোঝানোর এই ধরনটাকে আপনারা 100-র মধ্যে কত দিবেন। আপনাদেরকে আমি যে বুঝাইছি বোঝানোর যে ব্যাপারটা মানে আমি কতটুকু বুঝাইতে পারছি এই বিষয়টা আপনি 100-র মধ্যে কত দিবেন, আর আপনি যে বুঝছেন এইটা আপনি 100-র মধ্যে কত দিবেন, এই দুইটা জিনিস আপনি কমেন্ট করবেন গ্রুপে, এই কমেন্ট বক্সে। তো সবাই আশা করি ভালো থাকবেন। তো আগামী ক্লাস আমরা মানে সামনের পরের দিন নিয়ে আসবো। আজকে হচ্ছে আমাদের শনিবার, আমরা আবার সোমবার আরেকটা ক্লাস নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।